যেদিন বিজেপি জিতবে না পরের দিন শুভেন্দু তৃণমূলে চলে যাবে। শূন্য কিন্তু ব্রিগেডে আপনি ভরাতে পারেন, শূন্য কিন্তু মাস্টারমশাইদের বিপদে তার পাশে আপনি থাকতে পারেন। 19 সালে সিপিএমকে নামিয়ে তোমাদের জিতিয়েছে, তোমরা তৃণমূলকে ঠেকাতে পেরেছ না। 21 সালে সিপিএমকে শূন্য করে দিয়েছে, সব সিট তোমাদের দিয়েছে। তোমরা কি পারলে সরকার করতে? না পারলে না। তোমরা কি পারলে মমতার কোমরে দড়ি ফেলতে? না পারলে না। নমস্কার, সকলকে স্বাগত জানাই। আমি ইপসিতা। আপনারা দেখছেন আনকাট আড্ডা, রিয়েল পিপল রিয়েল টক। 2026-এর বাংলা আসন্ন বিধানসভা ইলেকশন একেবারে দোরগোড়ায়, রাজনীতির পারদ তুঙ্গে। জল্পনা কল্পনা পাড়ার মোড়ে মোড়ে কার হাতে থাকবে বাংলা। এই তপ্ত গরমে আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন আমাদের স্টুডিওতে যে মানুষটি, তিনি শুধু পোড় খাওয়া রাজনীতিবিদ নন, কিন্তু তিনি একজন শিক্ষাবিদ, তিনি গবেষক এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। ছাত্র রাজনীতি থেকে শুরু করে সংসদ ভবন এবং বর্তমানে রাজপথের লড়াই, সবেতে তার উজ্জ্বল উপস্থিতি। সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ ডক্টর সুজন চক্রবর্তী। সুজনদা, আপনাকে নমস্কার আমাদের স্টুডিওতে। প্রথমেই খুব ক্লান্ত মনে হচ্ছে না? ঠিক আছে, চলছে কিরকম? পার্ট অফ লাইফ। একদম। কিরকম প্রচার চলছে? নির্বাচনের নমিনেশনটা শুরু হয়নি, কিন্তু তার আগেই যে উত্তাপ তৈরি হয়েছে নানানভাবে, তার সঙ্গে সঙ্গে আমাদের তো মূলত মানুষের কাছে পৌঁছনো, মানুষের কথা শোনা, আমরা যা বুঝছি সেটা বলা, মানুষের থেকে শেখা, সে অনুযায়ী মানুষকে বলা, ভালোই হচ্ছে। প্রচার তো খুবই ভালো হচ্ছে, মানুষের রেসপন্সও যথেষ্ট ভালো। আপনি জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন, খুব ভালো রেসপন্স। আচ্ছা, একটা প্রশ্ন একটু বলি, সেটা হচ্ছে যে এই তৃণমূল আর বিজেপির লড়াইয়ের মধ্যে আপনি কি নিজেকে তৃতীয় পক্ষ মনে করছেন, নাকি সরকার গড়ার স্বপ্ন দেখছেন? না না, আমি তো মানুষ পক্ষ, আমি তো আসল পক্ষ। তৃণমূল আর বিজেপি আসলে এক পক্ষ, দুই ভাগে ভাগ হয়ে আছে। একদিকের টিম আচ্ছা, একটু ভাগ ভাগ করে রেখেছে যে আচ্ছা বেশ, আমি আর তুমি এমনভাবে চলবো যেন আর কাউকে মাঠে ঢুকতেই দেবো না, ফাউল ঠাউল করে এদিক ওদিক করে দেবো। আচ্ছা। আসলে মানুষ পক্ষ আমরা, এক পক্ষ, দুপক্ষ, তিন পক্ষের কোনো কারণ নেই। বাম পক্ষ, মানুষ পক্ষ, আর একটা ডান পক্ষ, তাদের মধ্যে নানান কারণে এখন নানান অছিলায় একটু এদিক ওদিক করে রেখেছে। ওটাও লোক বুঝে যাবে, বুঝে গেছেও ইতিমধ্যেই। মন্দির মসজিদের রাজনীতি, হিংসার রাজনীতি, বিভাজনের রাজনীতি, মানুষ বিরোধী রাজনীতি বনাম মানুষ। না, এই যে মন্দির মসজিদ ইত্যাদি হচ্ছে মন্দির বিরোধী বলছেন, যে এই রাজনৈতিক মেরুকরণের যে রাজনীতি একটা, সেখানে কি নিজেকে মাঝে মাঝে নিজেদের মাঝে মাঝে অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে কোথাও? দেখুন, যে রাজনীতিটা বাংলার মানুষ কখনো গ্রহণ করেনি, আমাদের দেশের মানুষও পছন্দ করেনি, সেইটা জবরদস্তি মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাকে কেন অপ্রাসঙ্গিক মনে হবে বা আমাদের কেন অপ্রাসঙ্গিক মনে হবে? আমি উল্টো বলছি। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে পশ্চিমবাংলার রাজনীতিতে এই সব মিলিয়ে হিন্দু মহাসভা, তার মাথা শ্যামাপ্রসাদ মুখার্জিরা, অনেক আসন ছিল, আস্তে আস্তে কমে গেছে। বাম না, তার আগেই পশ্চিমবাংলার মানুষ তাদেরকে ব্রাত্য করে দিয়েছে, বা একই রকমভাবে মুসলিম লীগ। ফলে ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করতে চেয়েছেন, বাংলার মানুষ তাদেরকে কোনোদিন পছন্দ করেননি, গ্রহণ করেননি। কিন্তু এখন দিল্লি থেকে বসে যারা দল ঠল ইত্যাদি পরিচালনা করছেন, তাদের সঙ্গে এই ধর্ম ইত্যাদি, তার বিভাজন, আসলে তো ধর্ম না, তো অধর্মের কাজ। ধর্ম মানুষের মনের বিশ্বাস। ধর্মকে যখন আপনি রাজনীতির সিঁড়ি হিসেবে ব্যবহার করছেন, ক্ষমতার সোপান হিসেবে ব্যবহার করছেন, তখন ধর্মকে ভুলভাবে ব্যবহার করার মধ্য দিয়ে অধর্মের কাজ হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আদানি আম্বানি মার্কা বাহিনী দিল্লিতে, অথবা এখানে যত চোর চোট্টা, চিটিংবাজ, দুষ্কৃতী, তোলাবাজ, এই সব এর মধ্যে যুক্ত করে দিয়ে একটা গোটা ব্যাপারটাকে ঘেঁটে ফেলছে। তাতে মানুষ বিপদে পড়ছে। আমাদের অপ্রাসঙ্গিক মনে হবে কেন? ওদেরকে অপ্রাসঙ্গিক করেই আমরা ছাড়বো। বাংলার মানুষ এই যারা রাজনীতিকে মানুষ বিরোধী জায়গায় নিয়ে যাচ্ছেন, সেখান থেকে সরিয়ে মানুষের জীবন জীবিকা, লড়াই, ভবিষ্যৎ, স্বপ্ন,
এইখানেই রাজনীতিকে নিয়ে আসবেন, প্রাসঙ্গিক আমরা থাকবো, ওরা অপ্রাসঙ্গিক হয়ে যাবেন, ওদের তাড়িয়ে ছাড়ো। আচ্ছা, এই 15 বছরে কি এমন পরিবর্তন আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যা আপনাদের বেছে নেবে মানুষ, সেইটা আপনি মনে করছেন? একটাই, অনেক দরকার নেই, পশ্চিমবাংলাটাকে ধ্বংস করা হচ্ছে। হুম। শিক্ষা, একটু চারদিকে তাকিয়ে দেখুন, কাজ, ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে মেয়ে 12, 15, 16, 18, 20 হাজার, সেই কাজ জোটে না, ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। তলাকার, পরিযায়ী শ্রমিক, এ রাজ্যে এমনকি মজুরির কাজও পর্যন্ত পাওয়া যাচ্ছে না, মানে এমন একটা জায়গাতে নিয়ে গেছে। মহিলাদের নিরাপত্তা, সামাজিক সব মিলে একটা সুস্থিতি, সেই পরিবেশ, মূল্যবোধ, এই সব মিলিয়ে বাংলাটাকে একটা কোথায় যেন বাংলা ভাষীকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে বিপন্ন করার যে চেষ্টাটা হচ্ছে, কখনো বাংলা ভাবতে পারেনি। স্বাধীনতা সংগ্রামে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাংলার মানুষের, বাংলাভাষী মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্রিটিশ ভয় পেত। আজকে সেই বাংলাভাষী মানুষকে বাংলাদেশি দাগিয়ে দিয়ে যেভাবে ছিন্ন ভিন্ন করার ব্যবস্থা হচ্ছে, থাকতো জ্যোতি বোস, থাকতো বুদ্ধ ভট্টাচার্য, কেউ কোনো চান্স পেত না। নেহাত এরা নেই, পশ্চিমবাংলায় তৃণমূল, অতএব বিজেপি প্রকারান্তরে তার সুযোগ পেল। দিল্লিতে বিজেপি, পশ্চিমবাংলায় তৃণমূল প্রকারান্তরে তার সুযোগ পাচ্ছে। ফলে এর বিরুদ্ধে মানুষ বুঝতে পারছে তার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে, বাংলাকে রক্ষা করতে হবে। দ্যাট ইজ দি অনলি ইস্যু। না, এত ইস্যুজ রয়েছে, মানে রেশন কেলেঙ্কারি, স্বাস্থ্য, শিক্ষা, সব কিছু আরও বললেন আপনি যতগুলো, এত ইস্যুস থাকা সত্ত্বেও সেইভাবে বিপাকে ফেলতে পারছেন না কেন তৃণমূল কংগ্রেস? যে লড়াইটা হচ্ছে এখন, দুটো পক্ষের লড়াই, হয়তো মাঠে নেমেছেন আপনি এক পক্ষ আর উল্টো দিকে আরেক পক্ষ, দুই পক্ষের লড়াই হলে কোনো অসুবিধা নেই। মাঝে লাইন্সম্যান বলে দেবে এটা অফসাইড হয়েছে, ওখানে রেফারি বলে দেবে ফাউল, খেলা স্টপ, পেনাল্টি। এখানে দেখা যাচ্ছে লাইন্সম্যান রেফারি তারা এক পক্ষের, লাইন্সম্যান রেফারির সঙ্গে সঙ্গে মাঠে দর্শক আসলে যাদের বসিয়েছে হো হো করে চেঁচাবে এক পক্ষের। তারপরে সব কিছুর পর যে কাউন্সিল খেলাটা দিচ্ছে সেটা ওই পক্ষের। কাউন্সিল, খেলার মাঠ, দর্শক, রেফারি, এই সবাইকে এক পক্ষে দাঁড় করিয়ে দেওয়ার একটা প্রবল প্রচেষ্টা। ফলে লড়াইটা বেশ কঠিন, কিন্তু এই কঠিন লড়াইতে জেতার মধ্যেই আনন্দ বেশি। আমরা সেই আনন্দের লড়াইটাই করছি, মানুষের জন্য, যেহেতু কোনো খামতি হতে পারে না। আচ্ছা, এখন যেটা খুবই প্রশংসনীয় সিপিআইএম এর যেটা দেখা যাচ্ছে, বামফ্রন্টের আর কি, তরুণ তুর্কির আগমন হয়েছে এবং তারা ভীষণই তরতাজা, দারুণ বক্তৃতা করছেন, কথা বলছেন। তা এইটা কি বুথ লেভেলেও সেই জোরটা আছে বলে মনে হয় আপনার? এটা খুবই ভালো কথা যে এক গাদা তরুণ, লেখাপড়া জানা, সংবেদনশীল, মানুষের প্রতি দায়বদ্ধ, জীবন যন্ত্রণার অংশীদার হয়ে মানুষের লড়াইয়ের সাথী, এক গাদা ছেলে মেয়ে আপনি দেখতে পাচ্ছেন একদম, এবং সেটা সবাই বলছে। যদিও বামপন্থীদের লড়াই সংগ্রামে এই কম বয়সী তরুণ প্রজন্মটা বরাবরই ছিল। আমি আর যেহেতু অনেকে সেটা এখন মনের মধ্যে নেই, খেয়াল করতে পারছেন না, সেই কারণে আমি পরপর নাম বলতে পারি যারা বামপন্থী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। দীনেশ মজুমদার, সুভাষ চক্রবর্তী, বিমান বসু, অনিল বিশ্বাস, শ্যামল চক্রবর্তী। কি বয়স ছিল তখন? 70-এর দশক। এবং আমরা পরের প্রজন্ম, আমরা তার পরের প্রজন্ম। গৌতম দেব, আমি, মানব মুখার্জি সহ আমরা পরের প্রজন্ম, নানাবিধভাবেই। কিন্তু এখন এক গাদা তরুণ ছেলে মেয়ে ঝকঝক করছে, সবার নজরে পড়েছে। হঠাৎ এখন বাড়তি নজরে পড়ছে কেন? কারণ মাঝখানের এই যে প্রজন্মটা, এই আমাদের পরে, বিশেষ করে গত 10, 12, 15 বছর পরে ধরে, এই যে যারা রাজনীতিতে লাফিয়ে বেড়ালো, লোকে দেখলো তাদের বয়স কম বেশি, সেটা বড় কথা না। আরে তো দুষ্কৃতি, আরে এ তো দুর্নীতি করছে, আরে এ তো কলেজের ইউনিয়ন রুম দখল করে অসভ্যতা করছে। এবং দেখছে তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিচ্ছেন যিনি, তিনি সমানতালে পার্ক স্ট্রিট কাণ্ডই হোক, কাকদ্বীপ, কান্দুনি, হাঁসখালি, সমস্ত ক্ষেত্রে যেভাবে চলছেন তাতে সমাজটা বিপন্ন হয়ে যাচ্ছে। বকটুই এক তৃণমূলের বাহিনী, 10 জন না 12 জন
আগুনে মানে মেরে দেওয়া হলো। যারা মারলো তারাও তৃণমূল, যারা মরলো তারাও তৃণমূল। মুখ্যমন্ত্রী গিয়ে হাজির হয়ে গেলেন এবং বুঝিয়ে দিলেন যে পুলিশ খুব একটা কিছু করেনি, কারণ তৃণমূলের নেতারা খুব একটা কিছু করতে চায়নি, না তার পক্ষে। ফলে এই যে চলছে দেখছে, তখন মানুষ দুষ্কৃতীদের রাজনীতিতে সামনে দেখছে আর তাদের মুখটাই মিডিয়াতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। এই দেখতে দেখতে মানুষ ক্লান্ত, একেবারে যেন একটা সুখা মরশুমে বৃষ্টি হলে যেমন নতুন স্ফুরণ হয়, উৎসাহ হয়, আমাদের বামপন্থী কম বয়সী ছেলে মেয়েদের দেখে মানুষ দারুণ ভরসা পাচ্ছে, আমরাও তাতে ভরসা পাচ্ছি। ভবিষ্যৎটা আমাদের, না সেটা কি বুথ লেভেলে সেই জোটটা আছে কি? এই জোটটা তো বুথ লেভেলে আছেই, আচ্ছা আছেই। কিন্তু আবারও এই বলছিলাম, বুথ লেভেলের লড়াইটা যখন হচ্ছে একই রকম ভাবে, সেই লড়াইটা মানুষ একদিকে, তারা বলছে আমি উত্তর চাই, আমি জবাব চাই, আমি হিসাব চাই। তুমি চাল চুরি করেছো কেন? তুমি রাস্তার টাকা চুরি করেছো কেন? তুমি অসভ্যতা করেছো কেন? তুমি মেয়েদের সঙ্গে অন্যায় কাজ করেছো কেন? স্কুল বন্ধ করে দিয়েছো কেন? যারা এটা করেছে তারা একটা গুটি কতেক দুষ্কৃতি দুর্নীতি মিলেমিশে, তাদের সঙ্গে পুলিশ, তাদের সঙ্গে শাসক, এবং তারা চোখ রাঙিয়ে বেড়াচ্ছে বলে আপাত দৃষ্টিতে এই লড়াইটা একটু অসম বলে মনে হচ্ছে। দিন যত যাচ্ছে অসম লড়াইতে দাপটওয়ালারা ক্রমশ ক্রমশ মানুষের কাছে বিপর্যস্ত হচ্ছে। আচ্ছা, এই লক্ষ্মীর ভান্ডার কি হিসাবটা একটু গোলমাল করে দিল? কোনো মতেই না। তাহলে আপনাদের মডেল কি এরপরে? লক্ষ্মীর ভান্ডার মানেটা কি বলুন তো? লক্ষ্মীর ভান্ডারটা আপনি আপনি যদি ভালো করে খেয়াল করেন, আমাদের মডেলটা বলার আগে আমি লক্ষ্মী ভান্ডারটা একটু বলি। লক্ষ্মী ভান্ডার কবে শুরু হলো? 21 সালে, 21-এ, হ্যাঁ, ঠিক ভোটের আগে। 22 সালে কি লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ বেড়েছিল? না, ভোট ছিল না। 23 সালে বেড়েছিল? না, ভোট ছিল না। 24 সালে বাড়লো, ভোট ছিল। 25 সালে বাড়লো না, ভোট ছিল না। 26 সালে বাড়লো, ভোট ছিল। তাই লক্ষ্মীর ভান্ডার মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়, ভোটের একটা প্রকল্প। এটা মানুষ বুঝে গেছে এবং কোনো সন্দেহ নেই তার চেয়ে অনেক বেশি মানুষের প্রাপ্য হয়। আপনি 500, 700, 1000, 1500, 2000 টাকা কি দিচ্ছেন? আপনি তো গ্যাসের দাম বাড়িয়ে তার চেয়ে বেশি টাকা তুলে নিয়েছেন। আপনি তো বিদ্যুতের বিল তার মধ্যে দিয়ে টাকা বেশি তুলে নিয়েছেন জিনিসের। ফলে মানুষকে বুঝছে করে আপনি আর কিছু পাইয়ে দিলেন ভোটের জন্য। এটা মানুষ প্রথম দিকটায় ভাবছিল বাহ দারুণ পাচ্ছি, এখন বুঝতে পারছে যে ভোট কেনার জন্য ক্যাশ ফর ভোট, মানুষেরা বুঝতে পারছে আমাদের প্রকল্পটা কি। এরা কি একটা করলো যুবসাথী, 1,500 টাকা কবে দেবে? আগস্টে। কেউ একটা কানে কানে এসে বললো বাজেটে আপনি আগস্ট পাস করেছেন বটে, কিন্তু আগস্ট পর্যন্ত তো আপনার সরকার টিকবে না, ভোট তো তার আগে এপ্রিলে হবে, মে মাসে তো রেজাল্ট বেরোবে, তো আপনি আগস্টে দেবেন কি করে? ও দাঁড়া কি করতে হবে? বাজেট অধিবেশন শেষ এপ্রিল, উনি ঘোষণা করে দিলেন। আবার কেউ একটা কানে কানে এসে বললো দিদি ভোট তো ডিক্লেয়ার হবে মার্চ মাসে। এই দাঁড়াও, মার্চ মাস বুঝিয়ে দিলেন যেটা ভোটের জন্য উনি দিয়েছেন। আমাদের সময় ছিল বেকার ভাতা, কাজ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ভিত্তিতে, তার সাপেক্ষে বেকার ভাতা। আমি তোমায় কাজ দেব, কাজ দিতে পারছি না, আমি গুণাগার দিচ্ছি, যেদিন কাজ দিতে পারবো কার্ডটা অফ হয়ে যাবে, বেকার ভাতাও অফ হয়ে যাবে। কেন? আমার টার্গেটটা কাজ দেওয়া। ফলে কাজ দেওয়ার মনোভাবে বেকার ভাতা, আর কাজ দেব না ভোটের জন্য যুবসাথী, মানুষ কি বুঝতে পারছে না? আমরা বলছি এই কারণে না, মানুষকে সাপোর্ট দিতে হবে, তলাকার অংশের মানুষকে সাপোর্ট দিতে হবে। এবং সাপোর্ট দেওয়ার কথাটা আমরা শুধু পরিকল্পনা করেছি না, আমরা দিয়েছি। আমাদের টার্গেটটা কি? ধরুন লিখিত, আমি মুখে বলছি তা না। কোভিডের সময় কেন্দ্রীয় সরকার, আমরা ডেপুটেশন, আন্দোলন, প্রস্তাব, লড়াই, চিঠি, সীতারাম ইয়েচুরি আমাদের পার্টির সেক্রেটারি, আপনি দেখবেন চিঠি যুক্তি দিয়ে দাঁড় করিয়ে দিল যে 7,500 টাকা করে পরিবার পিছু দিতে হবে। কেন? ভোটের জন্য না, আপলিফটমেন্ট, সংসারগুলো বিপদে পড়ে যাচ্ছে। কোভিডের সময় বললেন শুরু করো। আচ্ছা, আমি তখন বিধানসভার সদস্য, আমি রাজ্যে নির্দিষ্টভাবে প্রস্তাব দিয়েছিলাম বাজেট অধিবেশনে, চিঠি দিয়ে পর্যন্ত, তারপরে যে 2,500 টাকা করে সরকার দিক, একটু পিছিয়ে থাকা যাদের ট্যাক্স আওতার, যারা বাইরে, 2,500 টাকা করে দিন। মুখ্যমন্ত্রীও দেননি,
দিল্লিওয়ালারাও দেয়নি। আমরা অনেক বেশি সাপোর্ট দেবো, কেননা আমরা যখন সরকারে থাকবো এই লুট করার কাউকে সুযোগ দেবো না। ফলে টাকা দেওয়ার সুযোগও আমাদের অনেক বেশি হবে, এবং দেব তলাকার অংশের মানুষকে আর্থিকভাবে শক্তিশালী করার জন্য, যাতে মার্কেট অফ দি স্টেট, মানুষের জন্য বাজার, সেটা বিকশিত হয়, তার এফেক্ট যেন শিল্প ব্যবস্থাপনায় পায়। ফলে ওভারঅল ইকোনমিক প্রজেক্ট হিসেবেই এরকম বহু সাপোর্ট দেওয়ার সুযোগ আমাদের আছে, অ্যান্ড উই উইল ডু দ্যাট। খুব ভালো লাগছে দাদার সাথে কথা বলে, এবং অনেক কিছু যেগুলো শোনা হয় না বা মঞ্চে দাঁড়িয়ে শোনার সময় হয় না অনেকের, তারা আমাদের পডকাস্ট থেকে শুনে ফেলতে পারছেন। আচ্ছা, আপনার এই যে আমরা মার্কস বা লেনিন এইগুলো যে ছোটবেলায়ও আমাদের মধ্যে পড়ানো হতো, বা পড়ানো হতো ওইভাবে না, পড়েছি কেউ কেউ বা শুনেছি, এখনকার প্রজন্ম কেন পড়বে বলে আপনার মনে হয়? দেখুন, এগুলো হচ্ছে থিওরি, নানান তত্ত্ব। তত্ত্ব তো লোককে জানতেই হবে। তত্ত্ব না জানলে লেখাপড়া অথবা বই, জ্ঞান চর্চা, এটা কেন? যুগ যুগ ধরে সঞ্চিত জ্ঞানগুলোকে মানুষের কাছে সহজবোধ্যভাবে পৌঁছে দেওয়া, অথবা যেটা জটিলভাবেই হয়তো আরো কঠিনভাবে, তো সেইভাবেই, ফলে তার নানান মডেল, নানান তত্ত্ব, এই সমস্তগুলো মানুষের কাছে নিয়ে যেতে হয়, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার সূত্রগুলো যেন সে বুঝে নিতে পারে। আমি একটা জিনিস জানলাম, ওটাই ফাইনাল। আরে অপশনসগুলো দেখো, শতফুল বিকশিত হোক যেমন আমরা বলি, তেমন শত চিন্তা, সেগুলোর থেকেই তো আমি আহরণ করব যে কোনটা ঠিক কোনটা ভুল। নানান রকমের এই যে তত্ত্ব কথা দুনিয়া জুড়ে চর্চা হয়, এটা আমাদের পশ্চিমবাংলা বা ভারত বলে না, দুনিয়ার সর্বত্র সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যন্ত এই চর্চা হয়। স্কুল অফ থটস আছে নানান ধরনের, তাদের পারস্পরিক চর্চা, বিতর্ক, আলাপ আলোচনা, এবং সেইটা নিয়ে আরও তাকে ডেভেলপ করাবার চেষ্টা করা, ওখান থেকে আমরা এখনকার সময় আরও নতুন কি জানতে পারি। ফলে মার্ক্সবাদ মানুষকে জানতে হবে একটা মুখস্থ করা বিদ্যা হিসেবে না, ইট ইজ নট এ ডগমা, এটা একটা গাইড টু অ্যাকশন। কি করব আমরা, কিভাবে করব আমরা, কেন করব আমরা, শ্রেণী মানেটা কি, দ্বন্দ্ব মানেটা কি, এগুলো বাদ দিয়ে কে কোথায় চলতে পারবে? কেউ কোথাও চলতে পারবে না, পারেনি, এখনো পর্যন্ত পারেনি। আপনি যদি বলেন, যারা বলছিলেন যে এন্ড অফ হিস্ট্রি হয়ে গেল, আর কিছু করার নেই, ক্যাপিটালিজম ওটাই শেষ সিঁড়ি, তাদের আবার কেন মার্ক্সের চর্চা করতে হলো? কারণ তারা বুঝতে পারছেন যে ওখানে কোনো সমাধান পাচ্ছেন না। বেস্ট সেলার হলো মার্কসিস্ট ইকোনমিক থিওরিগুলো, কমিউনিস্ট ইস্তেহার দুনিয়া জুড়ে, এমনকি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে পর্যন্ত। কেন? এটা মানুষের নিজেকে এবং পারিপার্শ্বিক সমাজ ভবিষ্যৎকে বিকশিত করবার বিবেচনায় আমার জানতে হবে যে কি তত্ত্ব ছিল, সেই তত্ত্বটা কেন ঠিক কেন ভুল, যাতে সে আবার নিজের মতো করে চর্চা করতে পারে। তো আমাদের এখানেও বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো, দেশে দুনিয়াতে সর্বত্র। এখনকার ছেলে মেয়েদেরও পড়তে হবে যদি সে জানতে চায়। আর যদি বলা হয় যে শোনো ভাই, অত কিছু জানার দরকার নেই, এই ইতিহাসটা পড়ো, কি বিপদ আপনি বুঝতে পারছেন? ইতিহাসের বই ক্লাস 8-এ পড়তে হবে। ইতিহাস 30 বছরের কম সময়টাকে ইতিহাস বলে কেউ গণ্য করে না, ওটা বেঠিক। জেনে বুঝেই, তার মধ্যে আপনার পার্থ চ্যাটার্জি পড়তে হয়েছে, কিন্তু ইতিহাসের বই ক্লাস 8-এর শোভন চ্যাটার্জিও পড়তে হয়েছে। ববি হাকিম ঠগি হাকিম তো বটেই, মদন মিত্রকে বাদ দিয়ে আপনি চলবেন কি করে? ও লাভলি। ফলে ও লাভলিও আপনাকে পড়তে হবে স্কুলের ছেলে মেয়েকে, পার্থ চ্যাটার্জিকেও পড়তে হবে। তারপর তার বান্ধবীর গল্পটা বোধহয় তখনও পর্যন্ত আসেনি, খাটের তলা, এবং তারপর দুর্নীতি, তারপর জালিয়াতি, তারপরে গ্রেপ্তার মানে হেফাজত, কিংবা শোভন চ্যাটার্জি। তারপরে শোভন চ্যাটার্জি মেয়র চলে গেলেন কেন, কি কারণে বিজেপিতে গেলেন, কাকে সঙ্গে নিয়ে গেলেন, তারপর কেন আসলেন, কি করলেন, কেলেঙ্কারি কাণ্ড এসব। ওরা শুধু এইগুলোই পড়াতে চায়, কারণ চায় না যে মানুষ ঠিকটা জানুক। মানুষ শুধু ওইটুকু জেনে রাখুক যে অগ্নিকন্যা মমতা, মানুষ যেন ওইটা না জানে যে তারপর সেই অগ্নিকন্যা যা যা বলেছিলেন গত 15 বছরের সরকার চালাতে গিয়ে, কোনোটাই তথ্য হিসেবে প্রমাণ করতে পারলেন না, কোনোটাই তথ্য হিসেবে প্রমাণ করতে পারলেন না। 18টা কমিশন করলেন,
বামেরা কত অপরাধী এটা প্রমাণ করার জন্য একটা কমিশনের রিপোর্ট প্রকাশ করতে পারলেন না, বরং ওর সাংসদ, ওর দলের, তিনি পারলে বলে দিলেন। আমরা তো সেখান থেকেই জানলাম, কত জ্ঞান বলুন তো, আমরা সেখান থেকেই জানলাম যে চিটফান্ডের সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, বা চলুন সবচাইতে বেশি টাকা সব জমা আছে মমতা ব্যানার্জির বাড়িতে। কে বলছে? তৃণমূলের নেতা। কে সে? তৃণমূলেরই মুখপাত্র। আমি এরকম একটা উদাহরণ দিলাম, কত উদাহরণ চান যে মমতা সঙ্গে মানে মুকুল, সেই মুকুল তারপর হয়ে গেল বিজেপি, তারপর সেই মুকুল আবার হয়ে গেল তৃণমূল, এবং তারপর বললো যাহা তৃণমূল তাহা বিজেপি। যারা এইটুকুর মধ্যে রাখতে চান যে শুধুমাত্র মুকুল আর মমতা আর পার্থ আর শোভন, এর বাইরে যেন আর কিছু জগৎ কেউ না চেনে, তারা ইতিহাসকে বিকৃত করবে, তত্ত্বকে আটকে দেবে, জানতে দেবে না। মানুষ যত কম জানে, আপনি উদয়ন পণ্ডিত কবে সত্যজিৎ রায় বলে গেছেন, কবে, যত কম জানে তত ওদের সুবিধে। ফলে তত্ত্ব না জানিয়ে জানার কোনো শেষ নেই, জানার চেষ্টা বৃথা। তাই ফলে বাবা জানার চেষ্টা করো না, আমি যা বলছি তাই শোনো, তারপরে এটা ওটা করার পরে একটা 1,500 টাকা দিয়ে দেবো, ওই নিয়ে কিছুদিন চালিয়ে দাও, ভোটটা আমাদের দিও। একটা লুঠের রাজত্ব করতে গেলে যে মনোভাবে চলতে হয়, রাজ্যের সরকার সেই মনোভাবে চলছে। আর এই লুঠের রাজত্বকে বহাল রাখতে গেলে যে মনোভাবে চলতে হয়, দিল্লিওয়ালারা সেই মনোভাবে চলছে। মানে আপনি বলছেন যে গণতন্ত্র নেই? গণতন্ত্র নেই সেটা আমি কেন বলবো? পঞ্চায়েতে মানুষ ভোট দিতে পারে না, মিউনিসিপ্যালিটি ইলেকশন কেউ ভোট দিতে পারে না। এই এতগুলো মিউনিসিপ্যালিটির মধ্যে একটা মিউনিসিপ্যালিটি ভোট হলো, তাহেরপুর, বামপন্থীরা জিতলো। কেন জিতলো? সেই কারণে 4 ঘন্টার মধ্যে ওসি ট্রান্সফার হয়ে গেল। মানে তৃণমূলকে জেতাবার দায়িত্ব কিন্তু তৃণমূল দলের কর্মীদের না, লুঠেরারা পারবে না, দলের কর্মীরা পারবে না, দলের নেতারা পারবে না, পুলিশ তাকে ভোট জেতাতে হবে। গণতন্ত্র হতে পারে কি? মুখ্যমন্ত্রী নিজে প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই, এবং সেই গণতন্ত্র উনি বিশ্বাসও করেন না। মানে আপনি সুজনদা, আপনার দলের গণতন্ত্র আছে কি? আপনি কি মনে করেন? নাকি পলিট ব্যুরো থেকে তো সব নির্দেশিত? ভুল। আচ্ছা, ভুল। 100%। কিরকম? আপনার পরিবার যখন চলে, 10 জনে 10টা কথা বললো, তবে সবাই মিলে আলোচনা করে যেটা সিদ্ধান্ত হলো সেটা সবার মেনে নিতে হয়। ক্লাব যখন চলে, 10টা মত থাকে, আলাপ আলোচনা হয়, নতুন প্রস্তাব ইত্যাদি ইত্যাদি, এবং তারপর সবাই মিলে সিদ্ধান্ত করলেন যে না, আমরা এটাতে অংশ নেবো, এটা আমাদের করতে পারবো না, মেনে নিল সবাই। তো সব সিদ্ধান্ত হওয়ার পর ওটা আমাদের ক্লাবের সিদ্ধান্ত, ওটা আমাদের বাড়ির সিদ্ধান্ত। আমাদের পার্টি 3 বছর পর পর পার্টি কংগ্রেস হয়, মানে মহাসম্মেলন। সে মহাসম্মেলনের আগে আমাদের তলার একদম ওই বুথ লেভেল, সেখানে আমাদের পার্টি যারা সদস্য আলোচনা করেন, তার নির্যাস নিয়ে ওপরের, তার উপরে রাজ্য, তার উপরে সর্বভারতীয়, এই আলোচনা করতে 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 নির্যাসটাই যে আসলো, গণতান্ত্রিক সমস্ত আলাপ আলোচনা, বা আমরা তারপর যে রেজলিউশন নিলাম, প্রত্যেকটি শাখার প্রত্যেকটি সদস্যের রাইট থাকলো, তার উপর তার মত, ঠিক ভুল, যোগ বিয়োগ তুমি করো। এই সমস্ত আলাপ আলোচনার পর জানেন, এক একটা পার্টির মহাসম্মেলনের সময় 3,000, 4,000, 5,000, 6,000 পর্যন্ত প্রস্তাব, আলাপ আলোচনা, যোগ বিয়োগ, সংশোধনী। তার পরিপ্রেক্ষিতে আমরা যখন সিদ্ধান্ত নিলাম, দিস ইজ এ ডিসিশন অফ দ্য পার্টি, যেটা আমরা অ্যাডপ্ট করেছি থ্রু আওয়ার ডেমোক্রেটিক এক্সারসাইজ, এবং যেখানে সবার মত থাকে। এইটা আর কোথাও পাবেন না, আপনি অন্য কোনো পার্টিতে পাবেন না। একদম, এটা ঠিকই, খুবই মানে অর্গানাইজড আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এরকম কি মনে হয় যে এরকম এত ব্যারিকেড পেরোতে পেরোতে একটা খুব ডু ইট নাও সিদ্ধান্ত, সেটা নিতে দেরি হয়ে যাচ্ছে? ডু ইট নাও এর সঙ্গে কি সম্পর্ক? মানে একটা ডু ইট নাও তো সরকার প্রশাসন পরিচালনা করতে গেলে কিভাবে করতে হয় সেটা বামপন্থীরা দেখিয়েছে। যেদিন বামপন্থীরা সরকারে এসছে 77 সালে, সেদিন প্রথম ডিসিশন করেছে যে বন্দি যারা হয়ে রয়েছে রাজনৈতিক, তাদের মুক্তি দেব। এটা জেনেও যে তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ তারা তৎকালীন সময় কংগ্রেসের নানান ইত্যাদির কারণে জেলে আছে বিনা বিচারে। সিপিআইএমএল যারা নানান কারণে জেলে আছে, এবং ঘটনাক্রমে তাদের সঙ্গে সিপিআইএমের কর্মীদের নানান বিরোধ ছিল।
কিন্তু বিরোধ থাকলেও আমার মতের সঙ্গে তারা একমত না, কিন্তু তারা রাজনৈতিক বন্দী হয়ে থাকবে বিনা বিচারে কেন? কে বলেছে? ভারতবর্ষ আর কে করেছে বামপন্থীরা ছাড়া? আপনি আমার গণতন্ত্র বলছেন, আর কে করেছে? হু এলস? বামপন্থীরা প্রথম সিদ্ধান্ত। আচ্ছা, সেই দিনেই সিদ্ধান্ত হচ্ছে যে আমরা বিকেন্দ্রীকরণ করব, যেখান থেকে পঞ্চায়েত আসলো। এবং কিরকম ভাবে হলো? হ্যাঁ, আপনি আজকে বললেন পঞ্চায়েত ইলেকশন, ভাই পরশু দিন তোমরা সবাই পঞ্চায়েত করে দেবে, ওটা কোনো ডুইট নাও না, ওটা ফাজলামো। তার একটা পদ্ধতি, প্রকরণ, আইন কানুন ইত্যাদি করেই করতে হয়। আপনি আমার তো ব্যক্তিগত প্রপার্টি না যে আমি বললুম যে ও ভাই আগস্ট মাসে দিচ্ছিলাম, না না এপ্রিলে দেবো, না না মার্চে দেবো, না না কাল থেকে দেবো না, ওসব এখানে চলে। সেই পরিপ্রেক্ষিতে ৭৭-এ পশ্চিমবাংলায় বামফ্রন্ট, ৭৮ সালে পঞ্চায়েতের নির্বাচন, ৫ বছর পর পর পঞ্চায়েত নির্বাচন হয়েছে, ৫ বছর পর পর মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছে। এখন হয় না। বালি, হাওড়া মিউনিসিপ্যালিটি, সম্ভবত কর্পোরেশন, সম্ভবত এটা নিয়ে বোধহয় ১২-১৩ বছর চললো নো ইলেকশন। আমি এরকম অনেক, হলদিয়া, পাঁশকুড়া, যেগুলো এগুলো মনে পড়ছে, সব কি আর মনে পড়ছে? বোধহয় ডায়মন্ড হারবার, অনেক। আমরা প্রত্যেক ৫ বছর পর পর নির্বাচন করেছি। এবং এটা খুব মজার, যেটা এখন অনেকে বলে, তখন যারা আমাদের বিরোধী ছিলেন, কংগ্রেস তো আমাদের বিরোধী ছিল, তখন তো তৃণমূল জন্মায়নি পশ্চিমবাংলায়, আর তৃণমূল না জন্মালে পশ্চিমবাংলায় বিজেপিরও কোনো চান্স ছিল না। তৃণমূল জন্মেছে বলে পিছন পিছন বিজেপি এসছে। আপনি গ্রামে দেখবেন মাঠে ঘাস যদি থাকে, আস্তে আস্তে ঘাস বড় হচ্ছে, আপনি গরু ঠরু যদি বেঁধে ঠেতেও রাখে, মাঠের চারদিকে যদি বেড়াও দেওয়া থাকে, গরু ঠিক খোটা উপড়িয়ে বলে, মানে খোটা তুলে তুলে দৌড়ে ওই বেড়া ভেঙে ঘাসের দিকে যাবে, ঘাসের টানে। ঠিক তেমন করে তৃণমূল, জোড়াফুল বলুন আর মানে ঘাস বলুন, যাই বলুন না কেন, যতক্ষণ থাকবে তার টানে বিজেপি পিছন পিছন আসবেই। ঘাসের লোভে যেমন গরু আসে, তৃণমূলের টানে টানে তেমন বিজেপি আসে। পশ্চিমবাংলায় বামফ্রন্ট ঘোষণাই করে দিল মানুষ তার মতন করে ভোট দেবে, এবং দ্যাট ইজ অ্যালাউড। সেখানে গরিব লোককেও নিয়ে আসতে হবে। শুধু যে সব জানে শাসালো শুধু সে না, মানুষের ইনস্টিটিউশন অফ পিপল, তারা তাদের গ্রাম কি হবে না হবে ঠিকঠাক করবে। এবং সেখানে বাম বিরোধী পঞ্চায়েত বহু হয়েছে, বাম বিরোধী মিউনিসিপ্যালিটি বহু হয়েছে। সরকার বামফ্রন্টের, কলকাতা কর্পোরেশন তৃণমূল মানে কংগ্রেসের, হয়নি? একটা মিউনিসিপ্যালিটি, একটা পঞ্চায়েত, আমি কত বলবো, অ্যালাউড। এবং তারপর সুব্রত মুখার্জি যখন মেয়র, পরেও মানে একাধিকবার বলেছেন যে আমি অশোক ভট্টাচার্যের কাছে, ওরা নাম ধরে বলতেন বলে যেহেতু উনি মন্ত্রী, যে সাহায্য পেয়েছি এটা ভাবা যায় না। কখনো মনে হয়নি যে আমি অন্য দলের কর্পোরেশন, বিকজ ইট ইস দ্য পিপলস ইনস্টিটিউশন। কে পরিচালনা করছে কথাটা তা না। আমরা এই মনোভাবে চলেছি। ড্র হয়েছে ৮ আমরা, ৮ কংগ্রেস। টস হয়েছে, টসে কংগ্রেস জিতেছে। ৫ বছর কংগ্রেস নিশ্চিন্তভাবে মিউনিসিপ্যালিটি চালিয়েছে। আর এখন ঝালদাতে একটু তৃণমূল কমজোরি হয়ে যাচ্ছে, অতএব তাহলে কি হবে, মিউনিসিপ্যালিটিটা তো তৃণমূলকে দখল করতে হবে। পুলিশের ওসি বলল, দাদা এই যে আপনি আসুন, কংগ্রেসের হয়ে জিতেছেন, আপনি এই অমুককে সমর্থন দেবেন, না হলে বিপদ আছে। সে লোকটা খুন হয়ে গেল কংগ্রেসের হয়ে জিতেছে বলে। আপনি জানেন তো? তারপরে কতবার কত রকম ভাবে ভাঙচুর হলো। মানে আমি ছাড়া কেউ অ্যালাউড না, এটা গণতন্ত্র। ৫ বছর পর পর ভোট করবো না, এটা গণতন্ত্র। আমি ছাড়া কেউ থাকতে পারবে না। যদি কেউ যেতে তাহিরপুরে, পুলিশটাকেও ট্রান্সফার করে দেবো, এটা গণতন্ত্র। আমরা গণতন্ত্র এক্সারসাইজ করেছি প্রত্যেক ৫ বছর পর পর। এখন আপনি গ্রামে গেলে দেখবেন মানুষ বলবে যে আগে দেখে নেবে বাঁদিক ডান দিয়ে কেউ শুনছে কিনা। যদি দেখে কেউ শুনছে, মাথা নিচু করে থাকবে। বাঁদিক ডান দিয়ে কেউ শুনছে না, আপনার কানের কাছে মুখ নিয়ে এসে বলবে, দাদা অনেক ভালো ছিলাম, আর পারা যাচ্ছে না, জীবন শেষ হয়ে গেল এদের পাল্লায় পড়ে। না আছে
পঞ্চায়েত, না আছে মিউনিসিপ্যালিটি, বাস্তবের বিবেচনায় না আছে গণতন্ত্র, না আছে মানুষের ভবিষ্যতের স্বপ্ন, এগুলোকে ভেঙে চুরে সব তৃণমূলমুখী করা হয়েছে। তারপর তৃণমূলের থেকে একটা শেয়ার বিজেপি। আমাদের আড্ডা তো অনেকক্ষণ চলছে, অনেকটা এগিয়ে গেছি। এবার দাদাকে একটা প্রশ্ন করব। দাদাকে বিরোধী পক্ষরাও বলেন এবং নিজের দলের লোকেরাও বলেন সংযত, শান্ত, এবং আমরা সবাই তাই জানি। এমন রিসেন্ট ঘটনা কি আপনার মনে পড়ছে যে দলের মধ্যে বা বিরোধী পক্ষের কারোর উপর ভীষণ রেগে গেছেন? হ্যাঁ, ওরে বাবা, যেভাবে পশ্চিমবাংলাটা চলছে, মানুষকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, জীবন ধ্বংস করে দেওয়া হচ্ছে, ভবিষ্যতের প্রজন্মকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। স্কুল কলেজ লেখাপড়ার 12টা বাজিয়ে দিচ্ছে, স্কুলে মাস্টার নেই। সরকারি স্কুল থেকে ছেলে মেয়ে সবাই যেত, এখন সেই সরকার পোষিত স্কুল থেকে প্রাইভেটে চলে যাচ্ছে। তার মানেটা কি? যার পয়সা আছে সে লেখাপড়া শিখবে, যার নেই সে শিখবে না। আমি রেগে যাবো না? কি বলছেন আপনি? না, পার্টিকুলার কারোর উপরে রাগ, কারোর ব্যক্তিগত কারোর উপরে রাগ করে আমার লাভ কি? আমি ব্যক্তিগত রাগ কেনই বা করতে যাব? আমার করুণা হতে পারে, ইস কি সর্বনাশটি করছেন আপনি, বাংলা সর্বনাশ করে দিলেন। তারপরেও আপনি নেতা থেকে যাচ্ছেন, আপনি এখনো কেটে পড়ার তাল করলেন না, আপনি নিজেকে অপরাধী বলে বুঝতে পারলেন না যে কি সর্বনাশটি করছেন। আমার রাগ হবে সেই কারণে যে কিভাবে ক্যামাফ্লেজ করে ধ্বংসের ব্যবস্থাটা করছে, কিন্তু ব্যক্তিগত না। আমি যা চলছে তার উপরে রাগ তো আমার হবেই, এবং সেই রাগ না থাকলে তো অপরাধ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকান, সন্তান সন্ততির দিকে তাকান। আমাদের তো বয়স হয়ে আসছে, ওরা তো বহু বছর লেখাপড়া করছে, খুব ভালো লেখাপড়া করে, জানে, বোঝে। প্রপার গাইডেন্স দেওয়াটাই তো শিক্ষার কাজ, শুধু তো ক্লাসে গিয়ে বই পড়ানো না, তাকে গড়ে তোলা। মাস্টারমশাইয়ের ওপরে পরিবার ছেড়ে দেয়, সেই স্কুলগুলোকেই ধ্বংস করে দিচ্ছে। স্কুলের মাস্টার নিয়ে আসছে এমন 26,000-এর মধ্যে আমি বিশ্বাস করি 5,000, 6,000, 7,000 যারা টাকা দিয়ে ঢুকেছিল, বাকি বিষয় তো জেনুইন। কিন্তু যখন এই চাল আর কাকড়টাকে মিশিয়ে দিল, তাহলে গোটা শিক্ষা ব্যবস্থাটাকেই কার্যত কলুষিত করা হলো। অথচ তার দায় যোগ্য মাস্টারমাস্টারদের নয়, চুরি করে যারা চাকরি নিয়েছে তার দায় কার? টাকাটা নিয়েছে যে তৃণমূলের নেতা, এবং তার থেকে আরো দায় কার? 25-75-এর ভাগ যে নিয়েছে, সে কালীঘাট হোক আর নবান্ন হোক তার। ফলে রাগ হবে, রাগ হওয়াটা স্বাভাবিক। পরের প্রজন্মের দিকে তাকালে ওদের ভবিষ্যতের বিবেচনা যদি আপনার কাছে থাকে, আপনার রাগ হবেই। সিস্টেমটাকে যারা পরিচালনা করছেন, রাগ তাদের উপর বেশি হবে। কেউ যদি একটা যাত্রা কি অমুক তমুক ইত্যাদি, এখান থেকে ওখানে যাবেন, ওখান থেকে সেখানে যাবেন, 300 কোটি টাকা প্রজেক্ট করেন ক্যাম্প খাটিয়ে থাকতে হবে বলে, আমার রাগ হবেই। কেউ যদি এই সমস্তগুলোকে তালগোল পাকাবার জন্য 1600 কোটি টাকা দিয়ে একটা কোম্পানি পোষেন, তারপর সেই কোম্পানি যদি আপনার প্রাণভোমরা হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আপনি মানুষকে ধ্বংস করার জন্য ধ্বংসের টাকা, লুটের টাকা তাকে দিয়ে আবার কোম্পানি পুষেছেন লুট বল রাখার জন্য। তো রাগ হবে না? ব্যক্তিগতভাবে সে রাগ করে আমার লাভ কি? না আপনি অপরাধীদের যে প্রশ্রয় দিচ্ছে, তাকে যে প্রশ্রয় দিচ্ছে, শুধু পশ্চিমবাংলার সরকারকে রাগ করব? ইডির হেফাজত থেকে কাগজ ছিনতাই করে নিয়ে গেল যে বলল, ইডির হেফাজত থেকে নিয়ে গেল কি করে? নিয়ে গেল যখন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না কেন? ইডির যারা মাতব্বর দিল্লিতে, তারা কি তৃণমূলকে প্রশ্রয় দেওয়ার জন্য সব ব্যবস্থা করছে? লোকে বুঝতে পারছে, আমিও বুঝতে পারছি, আপনিও বুঝতে পারছেন, আমার রাগ হবে না? আচ্ছা, আমি একটা ব্যক্তিগত প্রশ্ন করি যে ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জির সঙ্গে আপনার মানে আড্ডা টাড্ডা হয়েছে কখনো? চাটা খেয়েছেন? সম্পর্কটা কিরকম? একটু কম হলেই ভালো, বেশি হওয়াটা খুব ভালো না। মানে হয়েছে, মানে ইট ইজ নট বুদ্ধদেব ভট্টাচার্য অর জ্যোতি বসু। বিরোধী দলের নেতারা বলতেন যে আমাদের যে কোনো প্রয়োজন হলে আমরা জ্যোতিবাবু বুদ্ধবাবুকে বলতে পারতাম, এবং তারা প্রশাসনকে বলতেন, আরে ওরা তো বিরোধী পক্ষ, ওদেরকে একটু গুরুত্ব দেন তো, আমাদের লোকেরা কেউ গন্ডল করছে কিনা খোঁজ নিন তো। আমি একের পর এক তৎকালীন পুরনো কংগ্রেসের নেতা এখনো
কয়েকজন জীবিত আছেন, জিজ্ঞেস করলে আপনি পাবেন। আমি অথবা আব্দুল মান্নান, আমি বিধানসভার বাম পরিষদীয় দলের নেতা, আব্দুল মান্নান বিরোধী দলের নেতা। হ্যাঁ হ্যাঁ, কংগ্রেস। গোটা 5 বছরে কোনোদিন কিন্তু আমরা নবান্নতে যাইনি, ডাকও পাইনি, যাইও নি। বরং যেতে গেলে পুলিশ আটকেছে। আমি জানি না ওখানে কি কি জিনিস লুকিয়ে রাখা আছে বা ছিল। হ্যাঁ, এটা ঠিক যে আমি যখন পার্লামেন্টে ছিলাম, উনিও পার্লামেন্টের মেম্বার ছিলেন। সেন্ট্রাল হলে দু এক সময় কথা হয়েছে। হঠাৎ যেতে যেতে রাস্তায় দেখা হলো, ওনার কিছু মনে হলো, জিজ্ঞেস করলেন। একাধটা সরকারি প্রোগ্রামে উনি রেলের মন্ত্রী, আমি তখন এমএলএ। উনি যখন এমপি, আমি যখন এমপি তখন তো উনি মন্ত্রী ছিলেন না। আমি এমএলএ, উনি রেলের মন্ত্রী। তখন দু এক সময় প্রোগ্রামে দেখা হয়েছে, কথা হয়েছে। বিধানসভায় 5 বছরে ন্যাচারালি কখনো দেখা হয়েছে, দেখা তো অনেকবারই হয়েছে, কথা হয়েছে। কিন্তু ওই সেরকম চোখ মুখ করে বলতেন না, একটু ভাবতাম যে একটু কম কথা বলাই ভালো। কখনো ওনার জরুরি মনে হলে উনি কথা বলতে চেয়েছেন, আমিও গেছি। 2-3টে অকেশনে, কোনো প্রয়োজনে, রাজনৈতিক, ব্যক্তিগত না, গেছি, কথা বলেছি। 2-1 উনি ফোন করে 2-একটা কথা বলেছেন, দেখুন তো এইটা কীরকম হচ্ছে, ওইটা কীরকম হচ্ছে, ওইটার দেখুন তো, এটা ঠিক হচ্ছে না, এই একটু এইভাবে বলবেন না, আর এরকম 2-একটা। আবার বিশেষ করে শেষ কথা হয়তো আমার সঙ্গে কোভিডের পিরিয়ডেই হয়েছে বলে মনে হয়, যেমন কোভিডের কারণে আমি অনেকগুলো পরামর্শ নাকি দিয়েছিলাম। আচ্ছা, ভেরি পজিটিভ। সেগুলো নিয়েছিলেন? শুনেছেন। একটা তো আমার মনে আছে, 1 মাস পরে অফিসার আমায় ফোন করলেন, ততক্ষণে দি কেস ইজ লস্ট। আচ্ছা, লাভ হয়নি কিছু। আমি তাকে বললাম, ধন্যবাদ, আপনি ফোন করেছেন, আমি 1 মাস আগে এটা বলেছিলাম, তারপর চিঠিটাও দিয়েছিলাম। 1 মাস সময় লেগে গেল, এটা ডুইট নাও নাকি সব প্রবক্তা আপনারা। যাই হোক, ফলে এত ব্যক্তিগত কথার মধ্যে আবার মানে হয় না। ব্যক্তিগত প্রয়োজন খুব বেশি আমার কোনোদিনই থাকেনি, খুব কেন কোনোদিনই থাকেনি। ফলে ব্যক্তিগত প্রয়োজনে কথা হয়নি, কিন্তু বিধানসভার অথবা লোকসভার এইরকম প্রয়োজনে 2-1 সময় কথা হয়েছে। খুব মূল্যবান বলে আমার মনে হয়নি। আপনি কি এখনো বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুর মানে শিক্ষা বা যাই হোক তার আদর্শে তার কাছ থেকে যেরকম জ্যোতি বসুর কাছ থেকে যে শিক্ষা পেয়েছেন, সেই শিক্ষা নিয়ে এখনো চলেন? সেটা কি ব্যক্তিগতভাবে জ্যোতিবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য, চেয়েও বড় কথা হচ্ছে যে বাম ঘরানা, সেই ঘরানার শিক্ষা, তাতে তো জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা অবশ্যই আছেন। বিমান বসুর মতন যদি বলেন ঠিক মতো করে, তাহলে রাজনৈতিক সন্ন্যাসী একদমই বটেই তো। এরকম আরো অনেক, আমি হয়তো 3 নাম বললাম, মানে 13 জন নাম বললে আর বাকি 13 জন কোথায় বাদ চলে যাবে, অবশ্যই। এবং আপনি তার তো কোনো তুলনা পাবেন না। ঠিক আমার সঙ্গে এদের খুবই ভালো সখ্যতা ছিল, মানে আমি অনেক ছোট, তার মাঝখানেও জ্যোতিবাবু যেরকম যে কোনো প্রয়োজন হলে আমরা বলতে পারতাম, কোনো একটা ভুল হয়ে গেছে সেটা যেমন জ্যোতিবাবু ডেকে বলতে পারতেন, আমরাও যেমন গিয়ে ঠিক বলেছেন সেখানে বুঝে নেবার বা শিখে নেবার চেষ্টা করতাম। আমার একসময় মনে আছে, আমি তখন এমএলএ, আমি তখন আরও 2-একটা কর্পোরেশন আমার দায়িত্ব পড়েছিল, ফার্মাসিউটিক্যাল আর ফাইটোকেমিক্যাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। সেই সব নিয়ে ওনার সঙ্গে কথা যখন বলেছি, ভেরি পজিটিভ অ্যান্ড এনকারেজিং। রুরাল ইলেকট্রিফিকেশন, রুরাল এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্গানাইজেশন তৈরি হলো রাজ্যে, গ্রাম স্তর পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেওয়া। আমি খুব হ্যাপি যে সেই কাজের দায়িত্ব আমার ছিল। প্রচুর কাজ করেছি আমরা, এবার সেটা সবাই মানেও বটে, জানেও বটে। ব্লক স্তর পর্যন্ত একটা অন্য মডেলে, তখন দিল্লির মন্ত্রী সুরেশ প্রভু আমাদের মডেলটা দেখে বলেছিলেন যে দিস ইজ দি রাইট মডেল, এই মডেলটা আমাদের ফলো করা উচিত। শুধু সুরেশ প্রভু গেল, উনি তখন দিল্লির মন্ত্রী। এখানে জ্যোতিবাবু আমায় যখন এত কঠিন দায়িত্ব, গোটা রাজ্য জুড়ে প্রচুর, আমি একটু শঙ্কিতই হলাম যে এতটা আমায় ঘাড়ে দিল। ঠিক এটা আমার মানে ঠিক ফিল্ড বলতে যা বোঝায়, বিজ্ঞান গবেষণা ইত্যাদি, একটু অন্য রকমের ফিল্ড। বিজ্ঞান গবেষণাতে আমার বেশি আগ্রহ ছিল, আমি সে নিয়ে অনেক কাজের মধ্যে যুক্ত থেকেছি,
দিল। আমি একটু কিন্তু কিন্তু করে একদিন বললাম যে একটু কঠিন কাজ। না না করো, পারবে, কেন পারবে না। আমি তখন মনে আছে বলেছিলাম যে আমি আপনাকে বিরক্ত করব না, কিন্তু খুব বেশি হলে মাসে একবার আপনার পরামর্শ আমার লাগবে, অবশ্যই। আপনি আরো পাবেন না। এবং সত্যিই বলছি, আমার কোনোদিন কোনো কুণ্ঠা হয়নি, অস্বস্তি হয়নি। ভেরি এনকারেজিংলি হি হেল্প দি হোল টিম। আচ্ছা। এবং 5 মন্ত্রী উনি, বুদ্ধদেব ভট্টাচার্য, ইফ আই এম নট রং, নিরুপম সেন, অসীম দাশগুপ্ত, সূর্য মিশ্র, এই সব সহ আমাকে ডাকলেন আচ্ছা। যখন আমি কাজটা শুরু করব। ওদের বলেও দিলেন, আমাকে ওনার যা পরামর্শ দেওয়ার দিলেন। এবং আমার তো মনে হয় যে খুব ভালোভাবেই সে কাজ করতে পেরেছি, উনিও মনে করেছেন, বুদ্ধদাও তাই। যে কোনো প্রয়োজনে আমাকে ওরা একটা বুদ্ধদা বলতেন, শোনো তুমি আর বক্তৃতা করবে, মনে রাখবে সামনে মাইক আছে, অত জোরে বলো না। এটা আমাকে একাধিকবার বলেছেন। আমি বুঝেছি সত্যি তো, আমি তো বড্ড জোরে বলি। এই এখনই আমি হয়তো জোরেই বলছি, হ্যাঁ, জোরেই একটু বলছেন। আস্তে বললেও তো মাইক আছে। মানে তাহলে মাইনিউটলি ফলো করছেন, হ্যাঁ, হয়তো হ্যাঁ, টিভিতে দেখেছেন বা অন্য কোথাও দেখেছেন, কোনো মিটিংয়ে বুঝেছেন, মানে এত মাইনিউটলি। হ্যাঁ। আমি বলছি যে এই আমার টাকা তুলে দিস, এই এখন যেটা চলে, কিরে টাকা দিলে না তোর ক্যান্ডিডেচার বাদ, এই এখন যেটা চলে। এসব গল্প তো বামেদের আশপাশে নেই। বরং এনকারেজ করো, হেল্প করো, অ্যাজ এ টিম ডেভেলপ করো। কেন? কারণ আমাকে ডেভেলপ করতে হবে রাজ্যটাকে। ফলে পিপল অফ দি স্টেট ইজ অফ প্রাইম ইম্পর্টেন্স। সেই মনোভাব থেকে যদি চলেন, জ্যোতিবাবুই হোক আর বুদ্ধদাই হোক বা বাকি আরও অনেক, মানে অনেক মন্ত্রীও বটে, অনেক পার্টি নেতৃত্বও বটে, আই এম ব্লেসড বাই দ্যাট, কোনো সন্দেহ ব্যাপারে নেই। আর এখন আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। অনেকক্ষণ কথা বলার আরও ইচ্ছা রয়েছে সুজনদার সাথে, কিন্তু সময় সত্যি খুব কম। জাস্ট কয়েকটা ছোট ছোট প্রশ্ন করব। যে এই যে শূন্য হয়ে গেছেন, শূন্য থেকে শুরু করাটা কি ঘুরে দাঁড়ানোর একটা অনুপ্রেরণা, নাকি কি বলবো, আক্ষেপ, না অপমান? অঙ্কে শূন্য মানে বাস্তবে সমাজ জীবনের শূন্য তা কিন্তু না। যারা বলেছিলেন যে কোথাও যেন পশ্চিমবাংলায় লাল ঝান্ডা দেখতে না পাওয়া যায়, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী দুজনেই তখন তৃণমূলের নেতা, এখন একজন তৃণমূল একজন বিজেপি, তার সঙ্গে দিল্লির নেতারা এসে ধমক দিল, কি ব্যাপার, আপনাকে পশ্চিমবাংলায় দায়িত্ব দিয়েছি, লাল ঝান্ডা দেখা যাচ্ছে কেন? দিল্লি থেকে খুব ধমক খেয়েছেন। বামেরা প্রাসঙ্গিক। এখন আপনি দেখতে পাচ্ছেন বিজেপি কথায় কথায় বলে যে বামেরা ঝান্ডা ঠান্ডা ছেড়ে তৃণমূলের বিরুদ্ধে একসাথে লড়তে হবে। এবং তৃণমূলকে তো মোদিজিরও সাহায্য করে যাচ্ছে, ইডি সিবিআইকে মিউটেট করে দিয়েছে। তুমি বলছো বিজেপি তৃণমূলকে তাড়াবে। বিজেপি থাকলে তৃণমূল পারবে না, বুঝবার কোনো কারণ নেই। আবার কিন্তু তখন বামেদের লাগবে, বাম শূন্য কিন্তু বামেদের লাগবে, কেন বাম প্রাসঙ্গিক, নাহলে বামেদের কথা বলছেন কেন? মুখ্যমন্ত্রীও দেখলাম মাঝে একদিন অস্বস্তি না হতাশা না কি একটা, কি আমি জানি না, বাম ডান মিলিয়ে আমাদের বিজেপিকে তাড়াতে হবে। বিজেপিকে আনলে ডেকে তুমি, তোমাকে সঙ্গে রেখে বিজেপিকে তাড়ানো যাবে না ভাই। তোমাকে তাড়ালে বিজেপিকে তাড়ানো সম্ভব, বিজেপিকে তাড়ালে তোমাকে তাড়ানো সম্ভব। তোমাকে বা বিজেপিকে একজনকে তাড়ালে বাম বিকল্প শক্তি, কোনো সন্দেহ নেই। and that will end the other force because both of you are right force. দক্ষিণ পন্থার দুই শক্তি, আরএসএস এর দুই শক্তি, ডাইরেক্টলি বিজেপি, ইনডাইরেক্টলি তৃণমূল। ফলে শূন্য থেকে শুরু করা কথাটা আমি ঠিক সহমত হচ্ছি না। মানুষের মধ্যে আমাদের মনোভাব, মানুষের মনোভাবই বা মানুষের মনোভাবই আমাদের চলা। শূন্য কিন্তু ব্রিগেডে আপনি ভরাতে পারেন, শূন্য কিন্তু মাস্টারমশাইদের বিপদে তার পাশে আপনি থাকতে পারেন, শূন্য কিন্তু বেকার যুবকের চাকরির দাবি এবং তাকে কেন্দ্র করে দুর্নীতি, তার বিরুদ্ধে রাস্তায় রোজ মার খান, আপনি জেলে যান, আপনি শূন্য কোথায়? আপনি বরঞ্চ শিক্ষা, কর্মসংস্থান, নারী নিরাপত্তা, যে কোনো ব্যাপার, যে কোনো ব্যাপার, আরজি করের ঘটনা, গোটা রাজ্য, ওরা কে বামপন্থী কে ডানপন্থী আমাদের কাছে কথা নয়, মানুষ। ফলে মানুষের শক্তিতে বলিয়ান হয়ে চলার মধ্যে যে আনন্দ আছে এবং যে ভরসা আছে,
শূন্যের গল্প ছড়িয়ে ওরা সেই ভরসাকে ভেঙে দিতে পারবে না। আর একটা কথা বলছি সুজনদা, শুভেন্দু অধিকারীর চাইতে কি আপনি বিরোধী হিসেবে বেশি সফল মনে করেন নিজেকে? আমাকে আমি নম্বর দেওয়ার পক্ষপাতী না, কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী হিসেবে কত নম্বর পাবেন? শুভেন্দু অধিকারী নম্বর তো দেবে দিল্লি। তো ওরা তো নম্বর দিয়ে রেখেছে যাতে মমতাকে রক্ষা করা যায়, কিন্তু একটা লড়াই ভাব দেখানো যায়, যাতে সরকারে তৃণমূল তো বিরোধী বিজেপি, বা সরকারে বিজেপি তো বিরোধী তৃণমূল, এইরকম একটা খেলা ওরা খেলতে চায়, কারণ দুজনেই আরএসএস। আচ্ছা, যদি ত্রিশঙ্কু হয় তাহলে আপনারা কাকে সাপোর্ট করবেন? কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ। ত্রিশঙ্কু হবে কেন? এই নির্বাচনে আপনি লিখে রাখুন, আমি যদি বলি যে আমরা সরকার করব, আপনি মানতে চাইবেন না, আপনার অপছন্দ হবে, আমি আপনাকে অপছন্দ করতে ফেলতে চাই না, কিন্তু ডজন আসন বামপন্থীরা পাবে, ডজন। পশ্চিমবাংলার মানুষ তার নিজের মতে যদি ভোট দিতে পারে, তাহলে পশ্চিমবাংলায় বামপন্থার কোনো বিকল্প নেই। এই বলার পরেও আপনি যদি অখুশি হন বা কেউ যদি বুঝতে বা মানতে না চায়, আচ্ছা বেশ, ঠিক আছে, সরকারে আচার না আছে, আমি তার মধ্যে ঢুকলাম না, আমাদের বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না। কিন্তু আচ্ছা, আমরা যদি না জিতি তাহলে কে জিতবে? বিজেপি না তৃণমূল? দুজনে মিলে একসাথে জিতবে কি? না। তাহলে আমরা যদি না জিতি, যদি আমি মানলাম না, ধরে রাখলাম, যেহেতু সবাই না মানতে চাইবেন না, থাক, তৃণমূল বিজেপি দুইয়ের মধ্যে ইন দ্যাট কেস একজন যদি কেউ জেতে, যে হারবে, যদি তৃণমূল হারে এই নির্বাচনে, 3 মাসটা বোধহয় বেশি বললাম, তৃণমূল দলটা চেটে পুটে উঠে যাবে। আচ্ছা, উঠে যাবে। দেয়ার উইল বি নো পার্টি কল্ড তৃণমূল। তৃণমূলের বাহিনী বিজেপিতে যাবার জন্য লাফিয়ে পড়বে, দম বন্ধ হয়ে যাবে, দলে দলে বিজেপিতে চলে যাবে, আর লুঠের সম্পত্তি রক্ষা করতে গেলে দিল্লিকে লাগবে ভেবে বিজেপির দিকে যাবে। তাহলে তৃণমূল উঠে গেল। আপনি বলছেন বামেরা জিতলো না, আচ্ছা বেশ, বিরোধিতার জায়গাটা লাল ঝান্ডার, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ থাকতে পারে কি? না। এবার ধরো যাক বিজেপি জিতলো না, আমি সবই ধরা যাক হাইপোথেটিক্যাল, বিজেপি জিতলো না, যেদিন বিজেপি জিতবে না পরের দিন শুভেন্দু তৃণমূলে চলে যাবে। কেন? শুভেন্দু তৃণমূল থেকে বিজেপি হয়েছে কি নৈতিক কারণে, নাকি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড যুবরাজ শুভেন্দু অধিকারী, বাড়ির যুবরাজ ভাইপো সে আবার পর শঙ্কিত হয়ে দল বদলেছে? কোনটা সবাই জানে, না বুঝবার কোনো কারণ নেই। ফলে যেদিন বুঝবে যে শুভেন্দু লাভ হলো না, সেদিন শুভেন্দু আর বিজেপিতে থাকবে না। তাই জিতছি ভাব করে অনেক কিছু করলো বটে, দিল্লি অনেক কিছু বলছে বটে, কাজের কাজ খুব কিছু হচ্ছে না। আপনি নিশ্চিত থাকুন, যাদেরকে তৃণমূলকে হারাবার জন্য বিজেপি ভাই আমাদের ভোট দাও, 16 ইলেকশন তৃণমূলকে 45%, বামের 38। কে চ্যালেঞ্জ করতে পারে? বাম। দিল্লি বলল সর্বনাশ, 14তে নরেন্দ্র মোদী এসে গেছে, 16 ইলেকশন 38 বাম, সর্বনাশ। পরের ইলেকশন থেকে ঘোরাতে শুরু করলো, বামেদের শূন্য করতে হবে, তৃণমূলের বিরুদ্ধে আমরা একেবারে হেলিকপ্টার প্লেন এই ওই সেই সব চললো। ইনি বললেন কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবো, উনি বললেন আমি একেবারে জেলে ঢুকিয়ে দেবো। না, আমরা ভাব তৈরি করলো যারা বাম বলে কেউ না থাকে, তার সঙ্গে নানান রকম ধর্ম সাম্প্রদায়িকতা অমুক তমুক ইত্যাদি রাজনীতির জন্য ব্যবহার করলো। সিপিএমকে শূন্য করো, বিজেপি বিকল্প। মানুষ বলবে যাচ্ছে 19 সালে সিপিএমকে নামিয়ে তোমাদের জিতিয়েছি, তোমরা তৃণমূলকে ঠেকাতে পেরেছো না। 21 সালে সিপিএমকে শূন্য করে দিয়েছি, সব সিট তোমাদের দিয়েছি। তোমরা কি পারলে সরকার করতে? না পারলে না। তোমরা কি পারলে মমতার কোমরে দড়ি ফেলতে? না পারলে না। তোমরা কি পারলে দুর্নীতির তলাটা খুঁজে সিবিআই অথবা ইডিকে ব্যবহার করে যাদের জেলে থাকার কথা তাদের জেলের মধ্যে রাখতে? না পারলে না। ফেইট। 24 তোমাদের জিতিয়েছি, তারপরেও ইডির ঘেরাটোপ থেকে
ফাইল ছিনতাই হয়ে গেল, তোমরা কিছু করতে পারলে না, পারলে না, ফেইল্ড। 26ও তোমাদের জিতিয়েছি, মানে ভোট দিয়েছি, তারপরেও তোমরা জিততে পারলে না, তারপরেও তোমরা কিছু করতে পারলে না, ইউ আর আউট। তৃণমূলকে বিজেপি ঠেকাতে পারবে না, বরং বিজেপি থাকলে তৃণমূল জিতবে। ফলে তৃণমূলকে যদি ঠেকাতে হয়, জোকের মুখের নুন বিজেপি না, বামপন্থীরা। তৃণমূলকে আটকাতে পারবে বামপন্থীরা। হোল লক স্টক বিরোধিতার জায়গাটা ইন দ্যাট কেস হাইপোথেটিক্যালি, মানে তৃণমূল জিতছে ধরে নিলে, বিজেপি জিতছে ধরে নিলে, আমি মানছি না, বিরোধিতার জায়গাটা লাল। পশ্চিমবাংলায় রাজনীতিতে বাম ডান, কংগ্রেস এবং সিপিআইএম ছিল, কে কার ভোট কেটে এদিক ওদিক করছে, নো। তৃণমূলও ছিল না, তৃণমূল কংগ্রেস ভেঙে হয়েছে, তৃণমূলের জন্য বিজেপি হয়েছে, ছিল তো বাম আর কংগ্রেস, অরিজিনাল শক্তি যারা। সেই শক্তিকে নিকেশ করে তোমরা এক পক্ষের দুটো শক্তি মক ফাইট করছো, এটা লোকের কাছে ধরা পড়ে যাচ্ছে। বাম বিকল্পই ফিরবে, এটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। আমরা একদম শেষ লগ্নে চলে এসেছি। সুজনদার সাথে কথা বলতে বলতে ভালো লাগছে, কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। সুজনদা কে আমি একটা প্রশ্ন করব, যেটা খুব আবেগঘন প্রশ্ন হবে, যে বামফ্রন্টের অজস্র স্লোগান আমরা শুনেছি এবং খুব মূল্যবান স্লোগান, এমন কোন স্লোগানটার কথা আপনার মনে পড়ে যা আজও বললে গায়ে কাটা দেয়? দেখুন, তোমার নাম আমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম, সাম্রাজ্যবাদ খায় না মাথায় দেয়। যারা বলছিলেন তারা বুঝবেন, গোটা দুনিয়াতে পশ্চিমবাংলা নামটা অনুরণিত হয়েছে এই স্লোগানটাকে খেয়ালের মধ্যে রেখে, এবং এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। ভাব দেখানো হলো সাম্রাজ্যবাদ, বামেরা সাম্রাজ্যবাদ কিসব বলে, আমাদের সুবিধে তাতে কি এসে, আমাদের অসুবিধা তাতে কি এসে যায়। তারা এখন বুঝতে পারছেন গ্যাসের দাম রোজ বাড়ছে, অটো বন্ধ হয়ে যাচ্ছে, অটোর ভাড়া বেড়ে যাচ্ছে, ডলারটা 95 টাকা হয়ে গেছে। সাম্রাজ্যবাদ বোঝে না, কিন্তু লোকে বলছে সাম্রাজ্যবাদ দেখ, ওই সাম্রাজ্যবাদের চেহারাটা তোমার আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। কলকাতায়, গোটা দেশে কলকাতায় ছোট ছোট ইটারিস দোকান, খাবারের দোকান, এর আগে তখন বিজেপি আসেনি, কয়লার উনুন রিপ্লেস হয়ে গেল বাই গ্যাস। আর মোদিজি এমন বন্ধুত্ব করলে আপকি বাট ট্রাম্পকি সরকার বলে, এবং তারপরে নেতানিয়াহুর সঙ্গে ভাষণ দিয়ে আসলেন, একসাথে ঘোরাঘুরি করে পরের দিন যুদ্ধ বেঁধে গেল। ওরা ইন্টেলিজেন্স কিছুই জানতো না। রেজাল্টটা কি দাঁড়ালো? গ্যাস, পেট্রোল, অস্থিরতা সারা দুনিয়া জুড়ে, আমাদের দেশ, ডলারের দাম বৃদ্ধি, এমনকি জিনিসের দাম, অটো ইত্যাদি ইত্যাদি, জীবিকা, এমনকি গ্যাসের উনুন চেঞ্জ করে আবার কয়লার উনুন চালু হয়ে গেল কলকাতার ছোটখাটো দোকানগুলোতে। আপনি ভাবতে পারছেন ফলে সাম্রাজ্যবাদ কি ভয়ঙ্কর, এবং তার বিরুদ্ধে সারা বাংলাকে, সারা দেশের কাছে পরিচিত করেছে তোমার নাম আমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম। এটা আমাদের কন্টিনিউয়াসলি এই স্পিরিটটা, নট দি স্লোগান, এই স্পিরিটটা এটা আমাদের যেমন খেয়ালে থাকবে, তেমন এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। সুকান্ত, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। শিশুর বাসযোগ্য করতে হবে, বাংলা বাঁচাতে হবে। পরের প্রজন্মকে পঙ্গু করে দিচ্ছে, লেখাপড়া, কাজ, ভবিষ্যৎ বাঁচাতে হবে। আমার ছেলে মেয়ে, আমার সন্তান সন্ততি, আমার চারপাশ, শুধুমাত্র শিক্ষা, কাজ এটুকুই না, পরিবেশ ধ্বংস করে দিচ্ছে। আরাবল্লী পাহাড় জানেন আপনারা, কলকাতার চারপাশে জলাভূমি বুঝিয়ে দেওয়া হয়েছে। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, 27 জন মারা গেছে, মানে খুন হয়েছে, 50 জন খুঁজে পাওয়া যায়নি, মারা গেছে নাকি 27 জন। যাদের অপরাধে মরল, সরকার বলল আমি ওদের কম্পেনসেশন দেবো। কাদের দিয়ে দেওয়া হলো? যারা মেরেছে, যাদের জন্য হয়েছে, তারা ওদের টাকা দিয়েছে। সব মুখ বন্ধ হয়ে গেল। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড কলকাতার ফুসফুস, তাকে ধ্বংস করা হচ্ছে। ফলে জল, জমি, পরিবেশ
ভবিষ্যৎ, লেখাপড়া, কাজ। বাঁচাতে হবে মানুষকে, বাঁচাতে হবে বাংলাকে, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আমরা অনেকটা সিরিয়াস হয়ে গেছি সুজনদা, একটা একটু হালকা প্রশ্ন করি শেষের দিকেই একদম, যে আপনি তো শিক্ষাবিদ, বিজ্ঞানী হতে পারতেন, প্রফেসর হতে পারতেন, হলেন রাজনীতিবিদ, তাহলে কি সেই বিষয়ে কোনো আক্ষেপ আছে আপনার? না, আমার কোনো আক্ষেপ নেই। আমি নিম্নবিত্ত পরিবারের ছেলে, গরিব পরিবারের ছেলে, সুযোগ ছিল না, মেডিকেলে চান্স পেয়েছি, ভর্তি হওয়ার সুযোগ আমার হয়নি। ইঞ্জিনিয়ারিংয়ের অন্যান্য পরীক্ষা দিয়েছি, গ্রাম আশপাশে, তখনও পর্যন্ত এগুলো বেশি লোকেই জানতো না। 75 সাল করতে করতে শেষমেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে, এই ভেবে যে পাশ করলেই চাকরি পাবো। আর 1 বছর আগে, ওটা তখন 4 বছরের কোর্স, বাকিগুলো 5 বছরের কোর্স। ভেরি সিম্পলি এই কারণে আগে চাকরি পাবো। কিন্তু আমি স্কুলে পড়ার সময় থেকেই চারদিক দেখেছি, যেভাবে বুঝেছি, মনের মধ্যে কতগুলো জিনিস ঘুরতো। নেতাজি, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, গ্রামের চারপাশ, কৃষক পরিবার, মানুষের দারিদ্র্য, ইমার্জেন্সি। এমন আমার মনের মধ্যে ছিল যে আমি আইএস পরীক্ষা দেব, পাশ করব, পলিটিক্যাল ভেরিফিকেশন হবে, কাগজটা ছিঁড়ে ফেলে দিয়ে চলে আসবো। ওই নেতাজি, কম বয়স তো, ওই এফেক্ট। কিন্তু চলতে চলতে মাস্টার ডিগ্রি করব না, মাস্টারমশাইদের চাপে করেছি। পিএইচডি করব না, বন্ধু এবং মাস্টারমশাইদের চাপে করেছি। অধ্যাপনা করব, বন্ধু এবং মাস্টারমশাইদের চাপে অ্যাপ্লাই করেছি। এমনভাবে অ্যাপ্লাই করেছি যেন ওটা ভুলভাল দেখে কেটে কুটে দেয়নি। ইন্টারভিউ ডাক পেয়েছি, কি করবো এবার? ফাইনাল ইন্টারভিউর দিন স্কিপ করে গেছি। না হলে ওটা হাতে অফার লেটারটা পেয়ে, মানে জয়েনিংয়ের, কঠিন হবে সেটাকে রিজেক্ট করা। বাবা অনেক আগে মারা গেছেন, দাদা খুব দুঃখ পেয়েছিল, অধ্যাপনা করেও তো করতে পারতি রাজনীতি। ততদিনে আমার মনের মধ্যে এসে গেছে যে আমি এই সমাজ জীবনের লড়াইতে থাকব, রাজনীতির অংশীদারি হব। অনেক কষ্টকর জীবন, এবং এটা ঠিক। তখন বোধহয় 1800 টাকা বোধহয় আমার স্কলারশিপ ছিল, ছেড়ে দিলাম। পার্টি হোল টাইমার হলাম সম্ভবত 200 টাকা। কিন্তু সেটা আমি এনজয় করেছি, আমি সেটাকে মনে করেছি এটা ঠিক। আমার যদি ক্ষোভ থাকতো, যদি আমি মনে করতাম যে আমি হোল টাইমার হলেও আমার অমুক 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 তমুক চাহিদা আছে, আমি সেই চাহিদা মতন করে চলিনি। বাড়িতে, পরিবারে আমি সেইভাবেই চলেছি। ফলে আমার কোনো খেদ নেই। আমি লেখাপড়া পছন্দ করি, এখনও কেউ লেখাপড়া করছে শুনলে আমার একটু বাড়তি ভালো লাগে, একটু খোঁজ রাখার চেষ্টা করি। আগের মতন এখন নিশ্চয়ই পারি না, কিন্তু তার জন্য খেদ আছে। আমি কেন প্রফেসরি করলে কি হতো, গবেষণা করলে। আমার বন্ধুরা বড় অংশ বিদেশে, মাঝে মধ্যে দেখা হয়, ওরা হয়তো বলে তুই খুব বোকা, কিন্তু আমি সেটা মনে করি না। আমি মনে করি আমি ভালো আছেন, ঠিক কাজ করছি। ভালো খুব নেই, কেউ ভালো নেই, ভালো থাকবো কি করে রাজত্বে? কিন্তু ঠিক করেছি, যেটা করা উচিত আমি সেটাই করেছি। হ্যাঁ, রিস্ক আছে, সো হোয়াট? এত পিপিলের রিস্ক আছে, আমার থাকবে না? একটা ছোট্ট কোশ্চেন করি, আপনি ভীষণ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, তো আপনার যদি কোনো বায়োপিক বানানো হয়, তাহলে আপনি কোন অভিনেতাকে পছন্দ করবেন? আপনার বায়োপিক করার জন্য কাকে বাছবেন আপনি? যেহেতু ওরকমভাবে ভাবিনি, সেই রকমভাবে কাকে দিয়ে বায়োপিক করাবো এটা ভাবনার কোয়েশ্চেনটা আসেনি। এই আমার সঙ্গে আজকে এসছেন আমার বন্ধু অম্বিকেশ মহাপাত্র, আমি জানি না ও করতে রাজি হবে কিনা। তাহলে বলবো তুমি করো, এরকমটা তো নয় যে নিশ্চয়ই, বাকি তো আপনারা সবাই আছেন। কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ বিকজ বায়োপিক করার কথা ভাবিনি, অতএব কে ভাবিনি। একদম শেষ প্রশ্ন একটা বার্তা দেবেন যা কালকের হেডলাইন হবে আপনার, এমন একটা বার্তা দিয়ে আজকের এই পডকাস্টটা আমরা শেষ করতে চাইছি। না, হেডলাইন হওয়ার জন্য আমি বার্তা দিই না, তাহলে তো কায়দাবাজি বার্তা দিতে হবে। না, নানান কষ্টে আছেন মানুষ,
বার্তা দেব জ্যোতিবাবুর 3টে বাক্যে। হ্যাঁ বলুন। অনেক বাক্যের মধ্যে 3টে। বিজেপি অসভ্য বর্বরের দল, দিনের আলোর মতন স্পষ্ট। 2, মমতার সবচেয়ে বড় অপরাধ ও খাল কেটে কুমির আনার মতন করে পশ্চিমবাংলায় বিজেপিকে নিয়ে এসেছে। তখনও বিজেপি দিল্লিতে সরকারে আসেনি, মানে মোদিজির সরকার আসেনি, তৃণমূল রাজ্যের সরকারে আসেনি, তার আগে একে বলে মানে দ্রষ্টা। এবং 3, আমার কাছে মোস্ট ইন্টারেস্টিং, সবচেয়ে ইম্পর্টেন্ট, পজিটিভ, মানুষই ইতিহাস রচনা করে। ইতিহাস মানুষ রচনা করবে। ইতিহাসের কালের মধ্যে আমরা খুবই ক্ষুদ্র একটা সময়, ইতিহাস অনেক বড়, ইতিহাস ভবিষ্যতে স্পষ্ট রেখে দেবে এবং শেষ কথা মানুষই বলবে। এই ভরসা এবং এই বিশ্বাস আমার 100% আছে। জ্যোতিবাবুকে শ্রদ্ধা জানিয়ে আমি এই 3টে কথা বললাম। মতবিরোধ থাকবে, মতবাদ থাকবে, লড়াই জারি থাকবে। তার সাথে সুজনদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আশা করি অনেক কমেন্ট পাবো সুজনদার সাথে বক্তব্যে। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আনকাট আড্ডায় আর বেশিক্ষণ কথা বলা যাবে না। সুজনদার অনেক সুন্দর সুন্দর কথার পর আমার কথাটা খুবই জোলো হয়ে যাবে। সকলে ভালো থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার, লাইক করবেন। আনকাট আড্ডার পরবর্তী এপিসোডে আবার এরকমই কোনো অতিথিকে নিয়ে হাজির হব। নমস্কার সুজনদা, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।